চলো WH এর কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, দুটি কণা এ এবং বি পারস্পরিক আকর্ষণের প্রভাবে পরস্পরের দিকে যাত্রা করলো। দেখো এখানে একটা কথা বলেছে যে পারস্পরিক আকর্ষণ হচ্ছে, তার মানে দুটোকে যদি আমি সংস্থা ধরে নিই সেটা অভ্যন্তরীণ বল হবে, কোনো বহিস্থ বল নয়। কি বলছি বোঝা গেছে? দুটো বস্তু দুজনকে টানছে, তো মাধ্যাকর্ষণ বল লাগছে তাদের মধ্যে, তাই তো? তো এই পুরো দুটোকে যদি সমষ্টি আমি ধরে নিই তাহলে এটা অভ্যন্তরীণ বল। সো অভ্যন্তরীণ বল লেগেছে, অভ্যন্তরীণ বল কি করে? কোনো ত্বরণ দিতে পারে? দিতে পারে না। অভ্যন্তরীণ বল ত্বরণ দিতে পারবে না। এই কি হবে, এখানে কি জিজ্ঞেস করেছে? একটা ভিতে যাচ্ছে, একটা 2v তে যাচ্ছে, একটা ভি একটা 2v, ভর দেওয়া আছে, প্রাথমিক অবস্থায় স্থির ছিল। আচ্ছা, যে মুহূর্তে ভি আর 2v হবে, প্রথমে স্থির ছিল, সেখান থেকে ভি গতিবেগ প্রাপ্ত করেছে, কারণ এ বল লাগছে, এর উপরে বল লাগছে, তো এর ত্বরণ হবে, এর উপরে বল লাগছে, এর ত্বরণ হবে। আলাদা আলাদা বস্তুর উপরে বল লাগছে, আলাদা আলাদা বস্তুর ত্বরণ হবে। কিন্তু দুজনকে আমি যদি সমষ্টি ধরে নিই তাহলে নেট প্রযুক্ত বল শূন্য, কারণ এদিকে মাধ্যাকর্ষণ বল লাগছে, এদিকেও মাধ্যাকর্ষণ বল লাগছে। যেমন সংঘর্ষের সময় বলেছিলাম, এদিকে এন এদিকে এন, দুজনের বেগ পরিবর্তন হবে, ঠিক এমন ভাবে পরিবর্তন হবে, আগের মোমেন্টাম যা ছিল, ভরবেগ যা ছিল, পরের ভরবেগও তাই হবে। এটা ছিল সেম। এখানে কি হচ্ছে, এফ এফ কেটে যাচ্ছে, কোনো বহিস্থ বল নেই, তাহলে ভর কেন্দ্র আগে যে স্থিতিতে ছিল সেই স্থিতিতে থাকবে। যদি স্থির ছিল স্থির থাকবে, যদি চলন্ত অবস্থায় ছিল সমবেগে চলবে। এটাই লজিক, ঠিক আছে? সো প্রথমে 0 ছিল, এও 0 ছিল, ভর কেন্দ্র স্থির ছিল, বহিস্থ কোনো বল লাগছে? লাগছে না। যা কিছুই বল লাগছে সংস্থা অভ্যন্তরীণ বল, তাহলে ভর কেন্দ্রের বেগ কি হবে? 0 হবে। এবার চাইছে কি দেখো এখানে, ও আচ্ছা ওটাই চাইছি, ভর কেন্দ্রের যে হবে, ভর কেন্দ্রের যে বেগ হবে বা দ্রুতি হবে সেটা 0 হবে। ঠিক আছে? সেই জন্য কোনো ভর দেওয়া নেই, সেই জন্য কোনো ভর এখানে মেনশন করা নেই, 0 হয়ে যাবে। কি বলে, ক্যালকুলেশন নেই, বেশি ক্যালকুলেশন নেই। সেকেন্ড কোশ্চেন কি বলছে, একটি সংস্থার দুটি কণা আছে, একটি সংস্থাতে দুটি কণা আছে, ধরে নিলাম এটাই এই সংস্থা। সেকেন্ড কোশ্চেন, দুটি কণা আছে, ঠিক? এই সংস্থার ভর কেন্দ্র থাকে কণা দুটি সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে। বলছে ভর কেন্দ্র এদের সবসময় মধ্যবিন্দুতে থাকবে। এটা কি হতে পারে? সেটা বইয়া নেই তাহলে তো দুটি যদি ভর একই থাকে, দুটোর ভর যদি একই থাকে তাহলে মধ্যবিন্দুতে হবে। দুটোর ভর একই না থাকলে মধ্যবিন্দুতে কেন হবে? ধরো না এই পেনের ভর কেন্দ্র কোথায় থাকবে? মাঝে থাকবে, কারণ পুরোটা আমি সুষমর মতো ধরছি। এই পাশে যদি আমি কিছু একটা লাগিয়ে দিলাম, কাদা বা কিছু এনে আমি এখানে লাগিয়ে দিলাম, তাহলে ভর কেন্দ্র সরে যাবে। তো আমি তো সবসময় মধ্যবিন্দু থাকবে এমন কোনো কথা নয়, সমান ভর হলে মধ্যবিন্দুতে থাকবে। বোঝা গেল? তো প্রথম অপশন ভুল হবে। কণা দুটি সংযোগকারী রেখার এমন এক বিন্দুতে যেটা কণা থেকে ওই বিন্দুর দূরত্ব ভরের বর্গের সমানুপাতিক হবে। কি বলছে? যে যেখানে থাকবে, এখান থেকে যদি x দূরত্বে থাকে তাহলে এর ভর কেন্দ্র ভরের বর্গের সমান হবে, এটা বলছে। যেরকম কি লিখেছিলাম কিছু এরকম লেখায়নি, বাট আমি এটা পড়িয়েছিলাম যে যার ভর বেশি হবে তার কাছে থাকবে, যার ভর কম হবে তার থেকে দূরে থাকবে। তাই তো? কিভাবে করেছিলাম মনে করো, এটা যদি m থাকে, এটা যদি বড় m থাকে, এটা যদি ছোট m থাকে বা m1 লিখছি, এটা যদি m1 থাকে, এটা যদি m2 থাকে, এখান থেকে d দূরত্ব যদি হয়, আর এটাকে আমি যদি 0 0 পয়েন্ট ধরি, ঠিক? তাহলে কি হবে? m1 × 0 প্লাস m2 × d বাই m1 প্লাস m2। এটা কোথা থেকে ভর কেন্দ্র? m1 থেকে, ওই এদিকে m1 থেকে ভর কেন্দ্র নির্ভর করছে m2 এর উপরে, m2d বাই m1 প্লাস m2।
তার মানে আমি যদি x2 দেখতাম এখান থেকে x1 আর আমি এই পাশ থেকে যদি দেখতাম তাহলে ভর কেন্দ্র হতো m1d বাই m1 প্লাস m2। ঠিক, তাহলে m2 যদি বেশি হয় m2 যদি বেশি হয় x1 বেশি হবে, তাই তো? সো x1 বেশি হলে m2 এর কাছাকাছি হবে, তার মানে যে বেশি হচ্ছে, মানে আমি এটা লিখতে পারি x1 বাই x2 দুটোকে ভাগ করে দেখো, আসবে m2 বাই m1, আসবে না? ব্যস্তানুপাতিক, তার মানে ভর কেন্দ্র ব্যস্তানুপাতিক ভরের। যার ভর বেশি হবে তার ভর কেন্দ্রের যে অবস্থান সেটা ছোট হবে, কাছে হবে। যার ভর বেশি তার x কম। xটা কি? ভর কেন্দ্রের অবস্থান, সেই ভর থেকে। বোঝা গেছে? মোটু আর পাতলু যদি থাকে কার কাছে ভর কেন্দ্র থাকবে? মোটুর কাছে ভর কেন্দ্র থাকবে। বোঝা গেছে? দুটোকে যদি সমস্ত একটা সংস্থা নেই। তো এখানে দেখো সি অপশন, কণা দুটি সংযোগকারী রেখার এমন একটি বিন্দুতে যেটিতে কণা ওই বিন্দুর দূরত্ব ভরের ব্যস্তানুপাতিক হবে, তাহলে অপশন সি দাঁড়াবে। অপশন সি কারেক্ট। আর ডি দেওয়া আছে সমানুপাতিক, সমানুপাতিক হতে পারে না। কোশ্চেন নাম্বার 3 এর ম্যাক্সিমাম গুলো লেভেল 1 এর কোশ্চেন, হার্ড নয়। এর পরের চ্যাপ্টারে একটু আছে, এর পরের চ্যাপ্টার। 3 নম্বর কোশ্চেন, কেউ বলবে মূলবিন্দু সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর। সমান ভর আছে, সমান ভর আছে, তাদের ভর কেন্দ্রের অবস্থান মাঝে থাকবে, তাই তো? মানে আমি যদি দেখি একটা ভর আছে m, তার অবস্থান ভেক্টর a, ঠিক, আরেকটা ভর আছে সেও m, তার অবস্থান ভেক্টর b, ঠিক। তো কি লিখবো? m1 ma প্লাস mb বাই m প্লাস m, ঠিক। এটাই আর সিএম হবে। তো mm কেটে যাবে আর নিচে 2 আসবে। Yes, so this is correct. Option B। 4 নম্বর n সংখ্যক কণার ক্ষেত্রে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর। প্রথম কথা, এই বইয়ের না, এটা রিকোয়েস্ট করা উচিত, এই অপশন গুলো এখানে দেওয়া উচিত না। যারা যারা পড়ায়, হ্যাঁ যারা যারা পড়ায় সবাইকে দিয়ে এই বইয়ের পাবলিকেশনকে করা উচিত, যে অ্যান্সার অ্যাটলিস্ট পাশে না দিতে। এতে তুমি যখন কোশ্চেন করতে যাবে না, তোমার কোশ্চেন করার মন থাকে না, কি অ্যান্সার আছে সেটা মেলানোর মন থাকে। এটা হয় না, আগে অ্যান্সারটা দেখে নিই, তারপরে ডাইরেক্ট ওই অপশনে চলে যাবে। সেটাই বলছি, তুমি কোশ্চেন করছো না, তুমি অ্যাডজাস্টমেন্ট করছো, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। এটা শেষে অ্যান্সার দেওয়া উচিত। হ্যাঁ, দিয়ে মেলাচ্ছি, সেই জন্য আমি থিওরি কোশ্চেন গুলো প্রত্যেকটা এক্সপ্লেন করে দিচ্ছি যে কেন এটা হবে না। চলো 4 নম্বর বলছে n সংখ্যক কণা আছে, ভর কেন্দ্রের অবস্থান কি হবে? এখানেই দেখতে পাচ্ছি ভর কেন্দ্রের অবস্থান কি হবে। m1 x1 প্লাস m2 x2 এরকম করে লাইফ টাইম xn বাই m1 প্লাস m2 প্লাস আপ টু mn। খেয়াল রাখবে নিচে mn আছে, m আছে, m, কেউ x লিখে দেবে না। তার মানে কি সামেশন অফ mi xi বাই সামেশন অফ mi। মনে রাখবে, কেউ নিচে x লিখে বসে থাকবে, x। খেয়াল রাখবে মাত্রা একই হতে হবে, mm কেটে গেলে x ই থাকবে। তো কোনটা হবে আমার? অপশন সি। অ্যান্সার দেখে নিয়েছে আগে, নাহলে অপশন এ বলতো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরে গেছি। অ্যান্সার জেনে গেছে মানে লজিক এবার বেরিয়ে যাবে, কেমিস্ট্রির মতো। এরকম হচ্ছে সেই জন্য এরকম।
একটি লাঠিকে বাতাসে ছুড়ে দেওয়া হলো, সেটিকে নিক্ষেপকারীর কাছ থেকে কিছু দূরে মাটিতে পড়লো। লাঠির ভরকেন্দ্রের সঞ্চারপথ। এক কাজ করে দেখি, সবাই বই বন্ধ করে দাও দেখি, সব অ্যান্সার দেখে নিচ্ছে, নাহলে ঢাকা দিয়ে দাও। শুনেন, আমি কোশ্চেন এক্সপ্লেন করে দিচ্ছি। বলো, একটা লাঠি আছে, একটা জাভেলিন আছে, জাভেলিনকে ছুড়ে দিয়েছে, ঠিক আছে? নীরজ চোপড়া দেখেছে? কি করবো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা একটা ভালো ব্যাপার। তোমরা এই কাজটা করতে পারো, আমি পরের বার এতে করাবো। ওই সবগুলোকে গোল করিয়ে দেবো, দিয়ে শেষে তোমরা একটা চার্ট বানিয়ে লিখে নেবে এ বি করে, ওটা শেষে লিখে নেবে কোথাও, আর এগুলোতে গোল করে দেখিয়ে দেবে। এটা তোমার ভালো কাজ হবে বলছি, এফেক্টিভ হবে। যে বই বানিয়েছে আমি জানি না কি বুদ্ধি ছিল, পাশে উত্তর দিয়ে দিই। বাচ্চার খুব হেল্প করছি আমি, বাচ্চার হেল্প করছে না, খুঁজতে কষ্ট হবে না তোমাদের? কষ্ট হবে। চলো নেক্সট কোশ্চেন। একটা জাভেলিন ছোড়া হয়েছে, একটা জাভেলিন যদি ছোড়া হয় কি হবে? একটা জাভেলিন ছোড়া হয়েছে, ছুড়লে কি হবে? তার ভরকেন্দ্রের কি হবে? শুনে নাও এদিকে। কোন একটা বোম ছুড়ে দিয়েছো, ঠিক আছে? ছুড়বে না কোনোদিন বোম। সরকার গাছ বোম বন্ধ করেছে কেন? কারণ তারা বড় বড় বোম ফেলতে পারে মানুষের ঘরে। সাধারণ মানুষের গাছ বোমে প্রবলেম হয়ে যাচ্ছে, দিয়ে নিজেরা ক্রাইং লাফিং গ্যাস ছুটছে না, ক্রাইং কাঁদানো গ্যাস ছুটছে। একটা বোম যদি ছুড়ে দেওয়া হয়, এর ভর কেন্দ্র কি আছে? ভর কেন্দ্র এর মধ্যেই আছে। তো বোম যখন গিয়ে ফেটে যাবে না, বোম গিয়ে ফাটলো, ধরো দুটো ভাগ, তিনটে, চারটে, পাঁচটা, যত ভাগ কিছু হয়ে গেছে, এদিকে এদিক সেদিক এদিক এদিক চলে যাবে, তাই তো? তুমি যদি দুটো ভেঙে যায়, একটা যদি ছোট হয় একটা যদি বড় হয়, বড়টা কম গতিবেগ নেবে, ছোটটা বেশি নেবে, যাতে ভরবেগ সংরক্ষণ থেকে যায়। সেটা আমি জানি, ভরবেগ সংরক্ষণ হবে। এবার কথা হচ্ছে, এর সেন্টার অফ মাস, এর ভর কেন্দ্রের কি হবে? বোম যখন ফাটবে, এর উপরে বহিস্থ বল কি লাগছে? কেউ বলতে পারবে? একটা বোম ফাটছে, তখন বহিস্থ বল কি লাগছে? লাগছে না, এমনি লাগছে তো, ঠিক আছে? শুনে নাও, বহিস্থ বল যদি লাগে তাহলে ভর কেন্দ্রের স্থিতি পরিবর্তন হবে, কারণ এফ ইকুয়াল টু, আমি বলেছিলাম, এম ইন্টু এ সি এম হয়, ঠিক আছে? চিফ মিনিস্টার নয়, সেন্টার অফ মাস, এ সি এম, ঠিক? সো এই এফ ইকুয়াল টু, আমরা প্রথমে চ্যাপ্টার থেকে আমরা এফ ইকুয়াল টু এম এ লিখতাম, অ্যাকচুয়ালি সেটা এসিএম, ভর কেন্দ্রের ত্বরণ। সো আমার বহিস্থ, এটা কি হয়? বহিস্থ বল লাগালে ভর কেন্দ্রের কি হবে? স্থিতি পরিবর্তন হবে, তাহলে ত্বরণ আসবে। স্থিতি থেকে গতি, গতি থেকে স্থিতি, বা স্পিড কমবে বাড়বে যদি আমি বল প্রয়োগ করি। বহিস্থ বল, এ গিয়ে ফেটে গেছে, নিচের দিকে এমজি লাগছে, বাট এ যে যখন ফাটছে তখন যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা এমজির থেকে অনেক বড়, অনেক বেশি, যার জন্য এই যে এমজিটা আছে এটা নগণ্য হয়ে যায় ওর সামনে। যখন বোম ফাটে তখন যে কত সময় নেয়, কতটা সময় নেয় বলতে পারবে? প্রায় মিলি সেকেন্ড যখন বোমটা ফাটে। তার মানে আমরা জানি এফ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। এটা যদি মিলি সেকেন্ডে যায়, বুঝতে পেরেছো তুমি কতগুলো উপরে শূন্য হবে, ঠিক? তো তাতে এমজির কোনো অস্তিত্ব থাকবে না, মানে এমজি নগণ্য হবে। সেই জন্য এমজি কে আমরা নগণ্য ধরে নিই। বহিস্থ বল লাগছে, এমজি কে নগণ্য ধরা হয়, অনেকটা কম। তাহলে আমি বলতে পারি কোনো বহিস্থ বল লাগছে না। মানে ভর কেন্দ্র যেমন ছিল আগে, যেমন ভাবে যেত, এখনো তেমন ভাবে যাবে, কারণ কোনো স্থিতি পরিবর্তন হবে না। যেভাবে বোম ফেটেছে সেটা অভ্যন্তরীণ বলের জন্য ফেটেছে, ঠিক? তো অভ্যন্তরীণ বলের জন্য যদি ফাটে তাহলে এ অ্যাডজাস্ট করবে, চারদিক থেকে অ্যাডজাস্ট করে, যাতে ভর কেন্দ্রের কোনো অবস্থানে বা কোনো ভর কেন্দ্রের স্থিতি যেন পরিবর্তন না হয়। তো পুরো এদিক কণাগুলো এদিক সেদিক চলে যাবে, বাট ভর কেন্দ্র গিয়ে ওখানেই পড়বে যখন না ফাটতো, গিয়ে যেখানে পড়বে। বোম ছুড়েছো, হয় না কিছু কিছু বোম গিয়ে ফাটলো না, তো তুমি ছুড়েছো যেখানে গিয়ে পড়তো ওখানে গিয়েই ভর কেন্দ্র পড়তো যদি ফেটে যায়। তো
তো ভর কেন্দ্রে কোনো পরিবর্তন হয় না। সো ভর কেন্দ্রের পথ সবসময় অধিবৃত্তাকার হবে। ঠিক আছে, মনে থাকবে। চলো, তো এখানে কি হবে, ভর কেন্দ্রের সঞ্চার পথ সব অধিবৃত্তাকার হবে সব ক্ষেত্রেই। ঠিক আছে, অপশন এ। তারপরে 6 নম্বর কোশ্চেন, সবাই চেষ্টা করো। 6 নম্বর দেখবো, খাতা দেখবো। ছয়টা হয়ে যাবে m1 × 1। সবাই ঠিক করেছে, কারেক্ট। আরে যখন সমান ভর থাকবে না, ডাইরেক্ট এগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দাও, কারণ আসবে তো m × 1 প্লাস m × 2 প্লাস m × 3 বাই নিচে আসবে m m, 3টে m আসবে, মানে 3m আসবে, দিলে কি হয়ে যাবে, এইটা আসবে। তখন সমান ভর থাকবে, x এর গুলোকে যোগ করে যতগুলো ভর আছে তত দিয়ে ভাগ, সেটা 2 আসছে। সেম y তেও একই আসবে, 2 2 আসবে, 2 2। 7 নম্বর বলছে, 7 নম্বর কি বলছে, একটি গরম বায়ুপূর্ণ বেলুনের সঙ্গে যুক্ত একটি দড়ি লোক ঝুলছে। আচ্ছা, 7 লজিক বলে দাও কেউ আমাকে, হোয়াট ইজ দি লজিক? বেলুন আছে, দড়ি ঝুলছে, একটা মানুষ, না মানুষ নেই এখন, সব অমানুষ, একটা অমানুষ ঝুলছে, মানুষ আর নেই এখন কেউ। চলো, গরম বায়ু পূর্ণ বেলুনের সঙ্গে যুক্ত একটি দড়ি থেকে একজন লোক ঝুলছে। ঠিক, লোক বলেছে, মানুষ বলেনি এই জন্য। সমগ্র সংস্থাটি বায়ুতে স্থির অবস্থায় আছে। আচ্ছা, বায়ুতে স্থির আছে সমস্ত সংস্থাটি। যদি লোকটি দড়ি ধরে বেলুন পর্যন্ত ওঠে, তাহলে সংস্থাটির ভর কেন্দ্র কি হবে? প্রথমে স্থির স্থির, তারপরে এ উঠতে শুরু করলো। তো বাইরে থেকে কোনো বল লাগছে? বাইরে থেকে বল লাগছে না, তো কি হবে, আমি যা দিচ্ছি আমার অভ্যন্তরীণ বল, ওর মধ্যেই আছি আমি। ঠিক আছে, তো কি হবে, এ উঠবে ওপর দিকে, সো দুটো অভ্যন্তরীণ বল, এও টানবে একে, সো ভর কেন্দ্রে কোনো পরিবর্তন হবে না। পুরো সংস্থাতে নেট প্রযুক্ত বল কি হবে? 0 হবে। পুরো সংস্থাতে নেট প্রযুক্ত বল, কারণ মানুষকে টানবে উপর দিকে, আর মানুষ বলটাকে এভাবে টানবে, বলকে বলছি, বেলুনকে। ঠিক আছে, সো দুটো টান আর টান, দুটো টান মিলে 0, সো নেট প্রযুক্ত বল, বহিস্থ বল 0, যার জন্য কি হবে, ভর কেন্দ্রের অবস্থান একই থাকবে, আগে যা স্থিতিতে ছিল এখন সেই স্থিতিতে থাকবে। তো দুজনে আগে রেস্ট ছিল, তার মানে আগে ভর কেন্দ্র স্থির ছিল, তার মানে পরেও স্থির থাকবে। তুমি যতই নাচানাচি করো, বেলুন উপর নিচে যাবে না। ঠিক আছে, এখানে গিয়ে যত তুমি হাত পা মারো, বেলুন ওই জায়গায় থাকবে, কোথাও যাবে না। 8 নম্বর, হ্যাঁ ফাটিয়ে দিলে তখন তুমি বুঝতে পেরেছো, নিচে পড়ে যাবে। 8 নম্বর, এম ভরের একটি সুষম অনুভূমিক মিটার স্কেলের 2 প্রান্তে। আচ্ছা, এই কোশ্চেন আমি কালকে বলেছিলাম, করে দাও একটা, অ্যাটলিস্ট এই কোশ্চেন করে দাও, আমি শান্তি পাই যে এই কোশ্চেন তুমি পারছো করতে। কি আছে, আমি এম ভরের একটি মিটার স্কেল আছে, মানে 100 মিটার, 100 সেন্টিমিটার, মিটার স্কেল মানে 1 মিটারের স্কেল। দাঁড়াও, বইতে তুমি এটা করে দেখো আমাকে। 2m ভরের একটি বস্তুকে 75 সেন্টিমিটার দূরে রেখেছে, 75 সেন্টিমিটার দূরে একটা 2m ভরের বস্তুকে ঝুলে দিয়েছে, রাইট? দড়ি দুটিতে টানের যে থাকবে অনুপাত, সেটা কত হবে? কিটা, এটা m দেওয়া আছে, মিটার স্কেল বলেছে না, এই জন্য বলি না, এই শোনে না, মিটার স্কেল বলেছে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। টানের অনুপাত, একটা টর্ক ইকুয়েশন লিখলেই হয়ে যাবে, দুটো লিখতে হবে না, কারণ অনুপাত চেয়েছে, টানের অনুপাত চেয়েছে। দুটো যদি টান চাইতো তাহলে মিটার স্কেল বলেছে, প্রথম কথা আমাকে 100 সেন্টিমিটার বলেনি, আমাকে মিটার স্কেল বলেছে, তার মানে 1 মিটারের স্কেল 100 সেন্টিমিটার, তাই তো? এখানে T1 কোনো, এখানে কোনো T2,
বলেছে এখান থেকে 75 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে রাখা হয়েছে যেটার ভর হচ্ছে 2m, ঠিক, আর এর পুরো ভর হচ্ছে m। এবার এটা যদি t1 আর এটা যদি t2 হয়, আমি যদি ছবি আঁকি তাহলে এর কি হবে, এখানে mg লাগবে, ঠিক, কততে mg লাগবে সঞ্চিতা, কততে mg লাগবে, এখান থেকে কততে mg লাগবে, মাঝে নয়, কত ডিস্টেন্স হবে 50, তাহলে এখানে 50 সেন্টিমিটার, ঠিক আছে। এটা 75 দেওয়া আছে, এটা 75 দেওয়া আছে দিক থেকে, তার মানে যে কোনো একটা দিক থেকে লিখে নি 25 সেন্টিমিটার, ঠিক, সমস্ত বল লেখা হয়ে গেছে। তো নিম্নমুখী বল কত, এখানে 2m রাখা আছে, তার মানে 2mg লাগছে, তাই তো। তো নিম্নমুখী বল 3mg। তো প্রথম সমীকরণ আমি লিখতে পারি প্রযুক্ত বল শূন্য হচ্ছে 3mg হয়ে যাবে, mg প্লাস 2mg, ঠিক, এটা করতে পারো। 2 নম্বর, এ বিন্দু আছে, বি বিন্দু আছে, আমি দেখতে পাচ্ছি যে এফ নেট প্রযুক্ত বল শূন্য হচ্ছে, তাহলে এর টর্কও শূন্য হবে, এ ঘুরছে না তো। এবার একটা জিনিস খেয়াল রাখো, যদি নেট প্রযুক্ত বল শূন্য হয়, তুমি দুনিয়ার যে কোনো পয়েন্ট নিয়ে নাও, তোমার যেখানে ইচ্ছে, তার সাপেক্ষে এর টর্ক ধ্রুবক হবেই। এফ নেট কোনো বস্তুর উপর যদি শূন্য হয়, যে কোনো বিন্দুর সাপেক্ষে টর্ক নেট টর্ক মানে এ হবে, ধ্রুবক হবে। এবার যেহেতু এ ঘুরছে না, নেট টর্ক শূন্য হবে, তো আমি যে কোনো বিন্দু ওঠাতে পারি, তার সাপেক্ষে আমি যদি টর্ক লিখি, সেই টর্ক শূন্য হবে। বোঝা গেল লজিক? এ ঘুরছে না, আমি যে কোনো বিন্দুর সাপেক্ষে টর্ক নিলে সেই টর্ককে শূন্য করা যাবে, সেই টর্ক শূন্য হবে। তো আমার ইচ্ছা আমি এর টর্ক এর সাপেক্ষে নিতে পারি, টর্ক বির সাপেক্ষেও লিখতে পারি, তাই তো। সো এর সাপেক্ষেও শূন্য হবে, বির সাপেক্ষেও শূন্য হবে। সৌমেন বলছিল কেন্দ্র থেকে নিয়েছে, কেন্দ্র থেকেও তুমি নিতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি চাইলে এখানে নিতে পারো, তুমি চাইলে এখানে নিতে পারো, তুমি চাইলে এখানে নিতে পারো, বাট আমি সেই পয়েন্ট নেব যেই পয়েন্ট নিলে আমার ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। তো আমি যদি এ বিন্দু নিই, দেখো এ বিন্দু যদি নেই, তাহলে টর্ক লিখবো, দেখো T1 × 0, T1 কে কেটে ফেলতে পারছি, একটা তো কমে গেল না, T1 তো চলে গেল, T1 × 0, সো T1 × 0 mg, কোন দিকে ঘোরাচ্ছে, এদিকে, তো তাহলে কি হবে mg × 50, এদিকে ঘোরালে আমরা নেগেটিভ নিই, তো নেগেটিভ নিচ্ছি, ক্লকওয়াইজ নেগেটিভ। 2mg ও এদিকেই ঘোরাচ্ছে, তাহলে কত হবে 2mg × 75, এটা হচ্ছে এর সাপেক্ষে টর্ক, ঠিক। সো তাহলে এটা শূন্য। সঞ্চিতা যেটা করেছিল, T1 এখানে নিয়েছো, টর্ক এর সাপেক্ষে নিচ্ছ, সো T1 × এই দৈর্ঘ্যটা হবে না, 0 তো হবে না, ঠিক। সো এখানে T1 আছে, আর এই বিন্দুর সাপেক্ষেই নেওয়া হচ্ছে টর্ক, তাহলে কি হবে T1 × 0, আর ক্রস এফ হয় না, আর এফ টর্ক সাইন থিটা। সো তুমি সাইন থিটা দেখো প্রত্যেকটা 90-তে আছে, প্রত্যেকটা 90-তে আছে আর সাথে, সেই জন্য আমরা সাইন থিটাকে সরিয়ে নিচ্ছি, ডাইরেক্ট আর এফ T × এটা mg × 50, 2mg × 75, বোঝা গেল। সেখান থেকে T1 বেরিয়ে যাবে, এখান থেকে T1 সরি ওই T2 লেখা হয়নি, সরি T2 বাকি থেকে গেছে, T2 এইদিকে ঘোরাচ্ছে না, T2 এইদিকে ঘোরাচ্ছে, তাহলে প্লাস T2 × 100, এটা শূন্য হবে, T2টা ছেড়ে গেছি, যত বল আছে সমস্ত বল দ্বারা টর্ক হবে, বোঝা গেছে। এবার তুমি বললো T2 বেরিয়ে যাবে, T2 যদি বেরিয়ে যায় T1 বেরিয়ে যাবে, দুটোর অনুপাত। সো T2 কত আসবে, T2 কত আসবে এখান থেকে, ক্যালকুলেট করতে হবে পুরো, 75, এটা 150 50 মাইনাস 200 mg, ঠিক, দিস ইজ ইকুয়ালস টু 100 T2, সো T2 ইকুয়ালস টু mg, এটা 50, এটা 150, 75 × 2, সো 2 mg, হ্যাঁ T2 2 mg। সো এখান থেকে তাহলে T1 কত আসবে mg, সো T1 / T2 mg 2 mg 1:2, বুঝে গেছে সবাই। এর সিমিলার আমি একটা কোশ্চেন দেব, ঠিক আছে, কে বুঝতে পারোনি জিজ্ঞেস করো না। যখন টর্ক আসেনি
যখন টর্ক বা এ পড়িনি আমরা, তখন আমরা শুধু কি করতাম, বলকে কি করতাম, সমান করতাম, নিম্নমুখী বল ঊর্ধ্বমুখী বল। যেহেতু এবার কি হচ্ছে, একে কেটে দিলে ঘুরে যাবে, তার মানে ঘোরার থেকে টি2 বাঁচাচ্ছে, তার মানে এবার টর্ক ইকুয়েশন আসবে। তো টর্ক ইকুয়েশনে কি আসছে, বলের সাথে একটা করে আর গুণ হচ্ছে, এবার কোন দিকে ঘুরছে সেইটা দেখতে হবে। তো লজিক্যালি ভাবো না কি হচ্ছে, বুদ্ধি দিয়ে ভাবো। আমি এর সাপেক্ষে লিখছি, কে কে ঘোরানোর চেষ্টা করছে, এ এইদিকে ঘোরানোর চেষ্টা করছে, 2mg এইদিকে ঘোরানোর চেষ্টা করছে, টি2 এইদিকে ঘোরানোর চেষ্টা করছে। তার মানে স্থির আছে মানে কি, এদিকে নেট ঘোরানোর যত হচ্ছে, টি2 উল্টো দিকে ততটাই ঘোরানোর চেষ্টা করছে, যার জন্য ব্যালেন্স হয়ে যাচ্ছে, কেউ কাউকে ঘোরাতে পারছে না, সেই জন্য স্থির আছে। বোঝা গেল লজিক? চলো বসে যাও। টু এম এম ঠিক, আমি ওই কোশ্চেন করাচ্ছি না, অন্য কোশ্চেন করাচ্ছি। যে কোশ্চেনটা তোমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এটা, 2m এম কত আছে, 9, কোশ্চেন নাম্বার 9। এক, তুমি কোঅর্ডিনেট লেখো, এটা 0 0, এটা 0a মানে a0, এটা a দেওয়া আছে তো, আর এটা 0, a, তাই তো। তো এখান থেকে যদি লেখা হয় m ইন্টু 0 প্লাস m ইন্টু a, x লেখা হচ্ছে, আর 2m ইন্টু a প্রথমটা করে দিই, আর এটা হচ্ছে 2m ইন্টু 0 বাই টোটাল ভর। প্রত্যেকটার x লিখছি কিন্তু, কারণ x cm বের করছি আমি, x cm বের করা হচ্ছে, তাহলে টোটাল ভর হবে 4 2 6 6m, ঠিক। তো এটা আসছে কত, m a বাই 2, ঠিক। আর ycm কত আসছে, এভাবে সলভ করলে y গুলো লাগালে m ইন্টু 0 2m ইন্টু a প্লাস 2m ইন্টু a বাই 6m, সো 4 2a বাই 3, তাই তো, এটা এসছে। এবার শর্ট ট্রিক কি, শর্ট ট্রিক হচ্ছে যে তুমি একে যদি টেনেও নিয়ে চলে যাও, এই যে দুটোকে, ভর কেন্দ্র এখানে আছে, কোথায় আছে, y কত হচ্ছে 2a বাই 3, মানে একটু উপরে আছে হাফ লাইনের, সো এইদিকে 2a বাই 3 আর এইদিকে a বাই 2। ভেবে দেখো, আমি এই দুটো ভরকে সমান্তরাল ভাবে যে কোনো জায়গায়, দুনিয়ার যে কোনো জায়গায়, আমেরিকা নিয়ে চলে গেলে সোজা করে নিয়ে এখান থেকে, তোমার কি মনে হচ্ছে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে 2a বাই 3? 2a বাই 3 কি চেঞ্জ হয়ে যাবে? ভর কেন্দ্র এভাবে করে যাবে, এই হাইটটা মেনটেন থাকবে, এক্সট্রা পরিবর্তন হবে, ঠিক। এটা তো পরিবর্তন হবে না, আমি এই দুটো বিন্দুকে সমান্তরাল ভাবে নিয়ে চলে গেলাম, সো এই হাইটটা কি চেঞ্জ হয়ে যাবে? হবে না, কারণ এই পাশের ভর এই পাশের ভর একই আছে। তার মানে উপরে যাবে না নিচে যাবে, সেটা এই দুটো আর এই দুটো মিলে ডিসাইড করবে। সেটা এক্স কতটা কাছে আছে, বেশি আছে, কম আছে, তার উপর নির্ভর করবে না। তাহলে আমি এই দুটো ভরকে একসাথে নিয়ে নিতে পারি, 2m কে। যদি আমি y বের করতে চাই, x কে কি করে নাও, এদিক সেদিক করতে পারো তুমি। যদি y বের করতে চাই, x কে আমি একসাথে নিয়ে নিতে পারি, সুইচ করে নিতে পারি, ঠিক। তো x বের করলে এই 2m আর এই m, একে যদি আমি উপর দিকেও নিয়ে চলে যাই, এর ভর কেন্দ্র a বাই 2 তেই থাকবে, কারণ y পরিবর্তন করেছি, x পরিবর্তন করিনি। কি বলছি বুঝতে পেরেছে? আমি যদি এই দুটোকে টেনে এইদিকে নিয়ে চলে যাই, এদিকে নিয়ে চলে যাই, a বাই 2 পরিবর্তন হবে? হবে না, কারণ এই শুধু এই সোজা করে যাচ্ছে, এই সোজা করে যাচ্ছে, y পরিবর্তন হয়ে যাবে তখন। সো যখন x বের করবো না, তখন কি করব, y কে একসাথে কি করে নাও, মিশিয়ে নাও। সো 2m আর m একসাথে, এইটাকে এখানে নিয়ে চলে এসেছি, আর একে এখানে নিয়ে চলে এসেছি, সো m প্লাস 2m একসাথে। সো এই পাশে 3m আছে, এই পাশে 3m আছে, সমান আছে, তার মধ্যবিন্দুতে হবে ভরকেন্দ্র। তো x মধ্যবিন্দুতে হবে a বাই 2, ঠিক। বাট যখন y বের করছি, তখন x এর দৈর্ঘ্য এদিক ওদিক করলে কোনো প্রবলেম হবে না। সো আমি কি করব, y বের করার সময় এই 2m কে এদিকে নিয়ে চলে আসবো, এই m কে এখানে নিয়ে চলে আসবো, তো উপরে হবে 4m, নিচে হবে 2m, ঠিক। আর এই দূরত্বটা a। তো এখান থেকে যদি দেখা হয় 4m ইন্টু a
প্লাস 2m ইন্টু 0 বাই 6m 2a/3 বোঝা গেল? এগুলো প্র্যাকটিস করলে সাথে সাথে আসবে। একবার আমি করিয়ে দিলাম, বই বন্ধ, 2 মাস পরে খুললাম, কিছুই বুঝতে পারবো না। ঠিক আছে, সে আমিও নিজে পড়ানোর সময় বুঝতে পারবো না যদি 2 বছর আমি না টাচে থাকে। বুঝা গেছে? কিছু জিনিস ল্যাগ করে যাবে। ঠিক আছে, তো ওটা শুধু তোমার সাথে নয়, সবার সাথেই ওটা। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, রাইট? এটা দেখে বলে দাও, এটা দেখে বলে দাও। m 2m 4m 2m দৈর্ঘ্য l, x আর y এখান থেকে 0 0, x cm কত হবে, y cm কত হবে? 30 সেকেন্ড টাইম। x cm কত হবে, y cm কত হবে? x cm হবে l/2, তাই তো? x cm হবে l/2, 6 আছে 3 আছে, কোথায়? x লেখার সময় y এর কোনো অস্তিত্ব নেই। y এর যে লেন্থটা আছে সেটাকে আমি কমাতে বাড়াতে পারি, ঠিক? তার মানে একে আমি একসাথে নিতে পারি। তার মানে এই পাশে কত আছে? 6m, এই পাশে কত আছে? 3m, ঠিক? সো 6m ইন্টু l, বাকি এই পাশে 3m ইন্টু 0 হয়ে যাবে, ডিভাইড বাই 3 2 5, 5 2 7, 4 11, 6l/11। 3 2 হ্যাঁ, কোনটা? 4 2 6, 6m ইন্টু l বাই টোটাল ভর 4 2 6, আরে টোটাল ভরই আসবে 4 2 6। ও আচ্ছা, 2m m নিয়েছি, ও হো হো 9 হবে, সরি এখানে m আছে, 9 হবে। সো 2l/3 কারেক্ট, 2l/3 কারেক্ট। y কি হবে? যখন y লিখবো x এর কোনো অস্তিত্ব নেই, x কে বাড়াতে কমাতে পারি। সো কেননা আমি x কে 0 মানে একসাথে করে নিই। সো 2m মানে উপরে 6m হবে, একে এইখানে আর একে এইখানে নিয়েছো, তা 3m, তো একই হবে, 2l/3 আসবে। তো এদিক থেকে 2l/3 আর এদিক থেকেও 2l/3 তে, বুঝা গেছে? আর 0 0 পয়েন্ট এটা, এখান থেকে 2l/3 তে, 2l/3 তে। কোশ্চেন নাম্বার 10। আরে অনেক কোশ্চেন আছে রে, আমি সবগুলো করাচ্ছি না, কিছু কিছু দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10টা করে নাও। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, অনেকগুলি বস্তু কণাকে কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন দিকে r দূরত্বে রাখা হলো। এটা একটা কেন্দ্রবিন্দু, সেখান থেকে ধরে নাও r দূরত্বে অনেকগুলো বস্তু রাখা আছে, এদিকে r, প্রত্যেকটা দূরত্ব r। মানে এরা একটা এইভাবে আছে, দিয়ে বলছে যে ভর কেন্দ্র, এই যে সমষ্টি আছে এদের ভর কেন্দ্র কোথায় পড়বে? এখান থেকে, এটা 0 0 পয়েন্ট, এখান থেকে ভর কেন্দ্র কোথায় হবে? মানে এখানেই পড়বে, তাই কি? আমি ধরো দুটোকে এরকম রেখে দিলাম, এটা 60 ডিগ্রিতে, এটা 30 ডিগ্রি, 15 ডিগ্রিতে, এখানে পড়বে। আমাকে তো বলেছে র্যান্ডম দিকে, দিয়ে অপশন দিয়েছে, শোনো অপশন গুলো শুনে নাও, তাহলে বুঝতে পারবে যে কি বলতে চাইছে। আর এর সমান, অপশন এ বলছে আর এর সমান, ঠিক? অপশন এ। অপশন বি বলছে আর এর সমান বা আর এর থেকে ছোট, আর এর সমান বা ছোট, আর এর থেকে ছোট, ঠিক? আর এর থেকে বড় হবে, আর এর থেকে বড়,
তারপরে বলছে আর এর সমান বা আর এর থেকে বড়, আর এর সমান বা বড়। তুমি ভেবে দেখো, যা কিছুই আমি রাখি না কেন, এর ভর কেন্দ্র আর এর থেকে কি বাইরে বেরিয়ে চলে যাবে? যাবে না। বস্তু কণা, যে কোনো বস্তু কণার যে বস্তু কণা থাকবে তার ভেতরেই ভর কেন্দ্র থাকে, ঠিক আছে? তো বাইরে তো চলে যাবে না। এই দুটো সংস্থা রেখেছি, ভর কেন্দ্র এখানে হতে পারে না, ঠিক আছে? তো তাহলে এখানে আর এর বাইরে যাবে না, এর বাইরে তো যাবে না, তার মানে আর এর থেকে ছোট হবে। সমান কখন হতে পারে? আর এর থেকে ছোট হবে, বুঝতে পেরেছে কেন বলছি? আর এর থেকে বড় কি হতে পারে? আর এর থেকে বড় মানে এই এর বাইরে পড়তে হবে। আর এর সমান বিপরীতমুখী হলে, বিপরীতমুখী হলে 0 হয়ে যাবে। এইদিকে যে ভর, এইদিকে সে ভর, তাহলে এখানেই আসবে সমান ভর হলে। সমস্ত বস্তু কণা যদি আর এ থেকে যায়, যতগুলো আছে সবগুলোকে টেনে এখানে করলাম, তখন আর হবে, কারণ ভর কেন্দ্রটা ওখানেই হবে। আমি সমস্ত বস্তু কণা একেও এখানে নিয়ে চলে এলাম, এখানে এখানে, একেও এখানে, একেও এখানে, সমস্ত গুলো ওখানেই আছে, তাহলে ভর কেন্দ্র আরে হবে, ঠিক? বাট একটাকে যদি এখানে সরিয়ে নিই, তাহলে এর ভর কেন্দ্র এখানে কোথাও হবে, দুটোর মাঝামাঝি, বাইরে তো আসবে না। একটাকে আমি টেনে এখানে করে নিলাম, কারণ আমাকে বলেছে আর এর থেকে বড় হওয়া যাবে না, প্রত্যেকটা আর দূরত্বে থাকবে। তাহলে একটাকে টেনে এখানে করে নিলে এর মাঝে কোথাও ভর কেন্দ্র থাকবে, তো সেটা তো আর এর থেকে কমই হবে। এমন কোন কন্ডিশন আছে আর এর থেকে বেশি হতে পারে? আর এর থেকে যদি বেশি হতে হয়, এই বস্তুকে এই পাশে হতে হবে, মানে কোন না কোনো বস্তুকে আর এর থেকে বেশি দূরে থাকতেই হবে, তো সেটা তো নেই। সো আর এর সমান বা আর এর থেকে ছোট হবে, বি। কোশ্চেন নাম্বার 11 দেখে নাও, জাস্ট বলে দাও, হয়ে যাবে। দুটো ভর আছে, এ দুটো বস্তু আছে, তাদের মধ্যে আর গ্যাপ আছে, তাদের এ সমীকরণ দিয়েছে। M1 বস্তু, M2 বস্তু, তাদের মধ্যে আর দূরত্ব আছে, বলছে দূরত্ব xcm কত হবে? 11তে এই দুটো বস্তু আছে, এই দুটো বস্তুর xcm কোথায়, এটা দেওয়া আছে কোশ্চেন। তো এখান থেকে যদি xcm হয় M2 আর বাই M1 প্লাস M2, ঠিক আছে? এরকম করে চারটে অপশন এদিক ওদিক করেছে, অ্যান্সার এটা হবে। যদি এদিক থেকে হয় M1 ইন্টু আর বাই M1 প্লাস M2, এদিক থেকে হলে, বুঝা গেছে? দুটো যোগ করলে দেখবে আরই আসবে। আরে আলাদা আছে তো দেখিয়ে নিতে বললাম, তো আলাদা আছে বলেই তো কোশ্চেনটা বলছি আমি। এত কম কি কোশ্চেন আছে পড়ো। আছে আছে, ওটা পরে আছে, পরে আছে, ওটা আছে। এখানে কিছু কোশ্চেন এক্সট্রা ঢুকিয়েছে, কম করেনি, বেশি আছে বইতে, ঠিক আছে? নতুন বইটাতে বলে দিচ্ছি। 12 হয়ে যাবে। একটি বস্তু ভরকেন্দ্র উপাদানের বাইরে অবস্থিত, সেটি হলো বৃত্তাকার রিং, রিং এর বাইরে হয় ভরকেন্দ্র। কোশ্চেন 13, ও যেটা বলছে সেটাই মনে হচ্ছে। 40 সেমি ব্যাসার্ধের 2 কেজি ভরের একটি চাকা 20 সেমি উচ্চতায় একটি বাধার সংস্পর্শে আছে। চাকাটির কেন্দ্রের দিকে অনুভূমিক ভাবে যে সর্বনিম্ন বল প্রয়োগ করতে হবে বাধা অতিক্রম করার জন্য, সেটি কত হবে? এটা এই কোশ্চেন তো বের করেছে, কি বের করেছে দেখি। সূত্র বসিয়ে দিয়েছে, এর সূত্র আমি লিখেছি, বইতে সূত্র আছে। কোশ্চেন বোঝো আগে। বলছে ধর রাস্তায় যেতে যেতে এমন হয় না, কোনো জায়গায় চাকা আটকে গেছে, যেরকম মহাভারতে কর্ণের আটকে গেছিল। তো আটকে যাওয়ার পরে কি করছিল কর্ণ? হাত দিয়ে চাকা ঘোরানোর চেষ্টা করছিল, তাই তো? টর্ক দেওয়ার চেষ্টা করছিল। হাসছে কেন ভাই? আরে এরকম হাত দিয়ে করলে তুমি এটা তো জানো যে চাকা হয়ে গেলে আমাকে এরকম ঘোরালে এগিয়ে যাবে, তাই তো? তো এখানে এরকম একটা চাকা আছে, ঠিক? সেই চাকা এর ব্যাসার্ধ আমাকে পয়েন্টগুলো বলে দাও। আর কত আছে? 20 না 40 সেন্টিমিটার, ঠিক? বলছে সামনে গিয়ে একটা বাম্পার বা কিছু আছে, বা কিছু একটা আছে যেটাতে গিয়ে আটকে গেছে।
চাকা আটকে গেছে, ঠিক আছে। আর এই উচ্চতাটা হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক লিখেছি। এবার বলছে তোমাকে বল প্রয়োগ করতে হবে, একটা বল প্রয়োগ করতে হবে যেটা অনুভূমিক দিকে কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো? এটাই লেখা আছে কেন্দ্রে। তো কত বল প্রয়োগ করলে একে আমি এই বাধা থেকে মুক্তি পাবো, মানে চলবে, আবার এখান থেকে উঠে চলবে, মানে এর ওপর দিয়ে গড়িয়ে যেতে পারবে। ধরে নাও এটা এরকম আছে, স্পিড ব্রেকার, যেটা উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার। যখন আমি একে বল প্রয়োগ করব, তো আমি কি করার চেষ্টা করছি? একে টর্ক দেওয়ার চেষ্টা করছি, মানে একে চালানোর চেষ্টা করছি, তাই তো? তার মানে এদিকে এ যখন যেতে চাইছিল, এখানে একটা বল প্রয়োগ হয়েছে, এখানে একটা বল প্রয়োগ হয়েছে, সেই বলটা কেমন হবে? লম্বতে। বুঝতে পেরেছে কি করছে? আমি যখন একে উঠাতে যাব, এখানে সংস্পর্শ হবে, সেই স্পর্শের জন্য এর লম্বতে একটা বল প্রয়োগ হবে। সেই বলের দুটো উপাংশ, একটা এইদিকে ওয়াই এন ওয়াই লিখছি, একটা উপাংশ এন এক্স হবে। সো দুটো দুদিকে ঘোরানোর চেষ্টা করবে। আর কি বল প্রয়োগ হচ্ছে? একটা এমজি আছে নিচের দিকে, দেখো একটা কতগুলো বল প্রয়োগ হচ্ছে চাকাতে। আমি নিজে এফ দিয়ে বল প্রয়োগ করছি, একটা এন এক্স এই দিকে আছে, একটা এন ওয়াই এখান থেকে, একটা এন এক্স এখানে, আর একটা এন ওয়াই এই দিকে আছে, আর এমজি এই দিকে লাগছে, তাই তো? এবার চাকাকে জাস্ট পার করার জন্য আমি প্রথমে এফ ছিল না, এই এফটা তো আমি দিয়েছি, চাকা চলছে না বলে আমি নেমে এসে চাকা এ করছি যাতে পেরিয়ে যায় বাধা। তার মানে প্রথমে এই এন লেগেছে আর এমজি লেগেছে। এই এনটা কার জন্য লেগেছে? আচ্ছা এটা একটু নিচে হবে, সরি, এই এনটা এখানে হবে 20-তে। ছবি এটা শেষ করতে দাও। সো এফ এদিকে ঘোরানো, তুমি ভেবে দেখো এইখানে একটা শিকল আছে, এর চারদিকে এই যে এর মতো ব্যাপারটা এখানে ঘুরবে, ঠিক আছে? তো এ ঘুরবে এর সাপেক্ষে, মানে এইখানে এরকম আছে, এ ঘুরবে এইভাবে, বুঝতে পেরেছে? তো এইভাবে যদি ঘুরে, এমজি এইদিকে ঘোরানোর চেষ্টা করছে আর এফ এইদিকে ঘোরানোর চেষ্টা করছে, তার মানে এর টর্ক আর এর টর্ক যদি সমান হয়ে যায় তাহলে কাজ হয়ে যাবে। আমার এই বিন্দুটা এখানে আছে, ঠিক এই বিন্দুটা এখানে, তো এখানে যদি বল প্রয়োগ করি, তুমি ভেবে দেখো এখানে আমি একটা চাকতি এনে এইখানে এই জায়গায় আমি কি করেছি, একটা লাগিয়ে দিয়েছি, পিন মেরে দিয়েছি, ঠিক? তো একে যদি ছেড়ে দিয়ে এরকম ঘুরবে, তো এ ছেড়ে দিলে এরকম ঘুরবে না? ফ্রি করো, একদম ছাটিয়ে দিও না, একটা বড় গোল আছে তারপরে আমি লাগিয়েছি, তো ছেড়ে দিলে এরকম ঘুরবে। কেন এরকম ঘুরবে? কারণ এইদিকে এমজি আছে বলে, তাই তো? তার মানে এমজি এদিকে ঘোরানোর চেষ্টা করছে। এবার আমি গিয়ে যদি হাত লাগিয়ে দিই তাহলে আর পড়বে না। তাহলে আমি কি করছি, এদিকে ঘোরাচ্ছিল, আমি এই দিকে ঘোরানোর জন্য এই বলটা লাগিয়েছি, দুটো ব্যালেন্স করে গেছে, ঠিক আছে? সো এমজি এদিকে ঘোরাবে, তো এমজির দ্বারা টর্ক কি হবে? এমজির ক্রিয়ারেখা থেকে ঘূর্ণাক্ষের দূরত্বটাকে এইটাকে আমি বি লিখছি, ঠিক? এটাকে আমি বি লিখছি। সো এমজি ইন্টু বি হবে, এ ঘোরাচ্ছে এইদিকে মানে প্লাস, এফ ঘোরাবে কোন দিকে? এদিকে, সেটা মাইনাস হবে এফ ইন্টু বল আর বলের ক্রিয়ারেখা, বল আর বলের ক্রিয়ারেখা। কটা বাজে দেখো তো, বল আর বলের ক্রিয়ারেখা, ঠিক? তো বলের ক্রিয়ারেখা কি? এখান থেকে এফ বল প্রয়োগ হচ্ছে, আর তার ক্রিয়ারেখা মানে এখান থেকে ঘূর্ণাক্ষের যে দূরত্ব, বল এবং বলের ক্রিয়ারেখার দূরত্ব ঘূর্ণাক্ষ থেকে, সেই দুটোর গুণফল। সো বল এফ, বলের ক্রিয়ারেখা এটা, তো ঘূর্ণাক্ষ থেকে এই দূরত্বটা কত হবে? এটা 40 আর এটা 20, তাহলে এটা 20 হবে, ঠিক? সো এটা 20 হবে, ইকুয়ালস টু 0। কেন ইকুয়ালস টু 0 করলাম? প্রায় সমান সমান হতে হবে, এফ মাইনাস এফ ম্যাক্স ইকুয়ালস টু 0, এর থেকে একটু বেশি হয়ে গেলে ঘুরতে পারবে। এবার বিটা তোমাকে বের করতে হবে, চেষ্টা করবে, বি কত হবে?
ছবিটাকে ঠিক করে আঁকি দাও। এইখানে এফ আর এ 20 তে, এইখানে এন ওয়াই আর এইখানে এন এক্স, ঠিক, আর এইখান থেকে এমজি, আর এটা পি পয়েন্ট, পি পয়েন্টের অ্যাবাউটে আমি টর্ক নিচ্ছি। তো তোমাকে দূরত্ব বের করতে হবে এফ, এই দূরত্বটা আমি জানি এটা 20 হয়ে যাবে, বাকি এই দূরত্বটা তোমাকে বের করতে হবে, এইটা যেটা বি লিখেছি। তো বি লিখে বসাও, দিয়ে বের করে নাও কত হবে। এমজি টর্ক বের করতে হবে আর এর টর্ক বের করতে হবে। যে বুঝতে পারছে না সে এক কাজ করো, যেখানে ঘূর্ণাক্ষ থাকে আর যেখানে বল আছে সেখান থেকে কি করো, একটা লোহার রড ভেবে নাও যে একটা রড আছে, ঠিক, ইমাজিন করো যে একটা লোহার রড আছে এখানে, ঠিক, দুটো কিন্তু একই। সেই লোহার রড কোন দিকে ঘুরবে? এটা যদি লোহার রড হয়, এখানে এমজি লাগছে, এটা এমজি আছে, কোন দিকে ঘুরবে? এদিকে। একে এফ লাগিয়েছে, এরকম যদি থাকে, এরকম যদি থাকে, এটা ঘূর্ণাক্ষ হয়, এরকম যদি এফ লাগানো হয় কোন দিকে ঘুরবে? এদিকে ঘুরবে। এবার এফ, এফ এর ঘূর্ণাক্ষ থেকে ক্রিয়ারেখার দূরত্ব, মানে হ্যাঁ ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার দূরত্ব। সো এখানে ঘূর্ণাক্ষ কোনটা? এটা। তো তার দূরত্ব কোনটা? এটা। এবার আমাকে বলা আছে 40, এটা, আর কত উচ্চতা পর্যন্ত আছে? এটা 20 আছে, তাহলে এটা 20 হবে, তাহলে এটা 20 লিখেছি, এফ ইন্টু 20। আর এমজি যেটা আছে, এমজি যেটা আছে সেটা এমন আছে, এখানে এমজি লাগছে আর এটা ঘূর্ণাক্ষ, সো ক্রিয়ারেখা এরকম, তাহলে কোন দৈর্ঘ্যটা হবে? এই দৈর্ঘ্যটা। এবার তুমি ভেবে দেখো, এই দৈর্ঘ্যটা আমি জানি, এটা আর মানে 40 সেন্টিমিটার, ঠিক, এটা আমি জানি 20, এটা বেরোবে না, √40 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, ঠিক, দিয়ে এটা হবে। সো এই বিটা এটা হয়ে যাবে, দিস ইজ বি, বসিয়ে দাও। এরপরে যদি না হয় তাহলে গিয়ে মাথা ঠোকো বাড়িতে গিয়ে, যে বুদ্ধি কোথায় গেছে। তাহলে পিচ রাস্তা আছে, mgb equals to f into 20, দেখে নাও। সো f equals to mgb by 20, সো m কত? m কত বলে দাও, 2 কেজি না 20 কেজি? 2 কেজি, g 10, b হচ্ছে কত বেরোবে এখান থেকে? 10 আমি বের করে নিচ্ছি বাইরে, এই শূন্যগুলো 10 বের করে নিতে, মানে 10 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাই তো? সো 10 ইন্টু 16 মাইনাস 4 মানে 12, 12 মানে 20√3, সো 10 ইন্টু 2√3, হ্যাঁ ঠিক বলছে, 20√3 বাই 20, সো হয়ে যাবে 20√3 অ্যান্সার। 20√3 অ্যান্সার আছে কিনা দেখো, আছে? আচ্ছা জি আছে, জি কে জি ধরে নিয়েছে, মানে 2g√3।